কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খোসাসহ টক ঝাল মিষ্টি আমের আচার টিপস সহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব খোসাসহ টক ঝাল মিষ্টি আমের আচার। খুবই মজাদার। আজকে আমি যেভাবে দেখিয়েছি টিপস সহ, তো এই টিপসগুলো জানা থাকলে আপনার আচারও কিন্তু এতটা লোভনীয় এবং এতটা সুস্বাদুও হবে এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাই থাকবে না। কাঁচা আম খুবই অল্প সময় কিছু টেকনিক ফলো করলে কিন্তু আপনি সুন্দর করে আচার বানিয়ে নিতে পারবেন, সারা বছর ভালো থাকবে। এইভাবে দেখিয়েছি। যারা নতুন আছেন আপনাদের এই ভিডিওটা দেখলে খুবই উপকারে আসবে। আশা করছি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলে আপনিও শিখে নিতে পারবেন কিভাবে রোদে দেয়া ছাড়া সারা বছর কোনো রকম ফাঙ্গাস পড়বে না, মজা করে আমের আচার বানানো যায়। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। সুপ্রিয় দর্শক, তাহলে আর কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে আমি কথা বলতে বলতে অনেকটাই কেটে নিয়েছি। আরও দুই একটা কেটে আপনাদের সাথে শেয়ার করে নিব যে খোসাসহ আমি যেহেতু কেটে নিচ্ছি এবং খোসাসহই আচারটা বানাবো, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খোসা রেখে দিয়েছি, খোসা সহই বানাবো। তো তার জন্য ২ ফালি করে পরে আরও ২ ফালি করে এভাবে মোট আমি ৪ ফালি করে নিচ্ছি এক একটা আমকে। তো খোসা সহই নিয়ে নিচ্ছি। আর এটার যে আঁঠিটা ভেতরে, তো এই আঁঠিটা কিন্তু আপনার একেবারে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাটতে কষ্ট হবে, ঠিক আছে? তো একটু হালকা হালকা শক্ত হয়ে আসবে এই টাইপের যদি আঁঠি থাকে ভেতরে, আর এই টাইপের আম যদি আপনি নিতে পারেন তাহলে যেটা হবে আপনার আচারটা কিন্তু সবচেয়ে ভালো হয় ওই টাইপের আম দিয়ে। তো ওই টাইপের আম নেওয়ার চেষ্টা করবেন যে ভিতরের আঁঠিটা বেশি একটা শক্ত হয়ে যায়নি, জাস্ট একটু শক্ত হয়ে আসছে, তাহলে হবে কি আপনার কাটতেও সুবিধা হবে আর আচারটাও কিন্তু বেশ ভালো হয়। সুপ্রিয় দর্শক, দেখতেই পেয়েছেন কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখন আমি একদম যে আচার বানাবো মূল রেসিপিতে চলে আসছি। তো এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের ১ কাপ সরিষার তেলটা ব্যবহার করেছি। আর হ্যাঁ, আর আচারের রেসিপিতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, সয়াবিন তেল কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। তেল দিয়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচি আমি এখানে ব্যবহার করেছি বড় রসুন কুচি একটা, একটু মোটা, বেশি একটা মোটা রাখিনি, মিডিয়াম সাইজ আর কি, সাথে দিয়ে দিলাম। তো পুরো একটা আমি দিয়েছি, দিয়ে এখন নেড়েচেড়ে নিব। তো প্রথমে আমি অল্প তেল দিতে হবে। প্রথমে আমি অল্প তেল দিয়েছি এজন্য, যাতে হয় না যে সরিষার তেলটা দিলে কিন্তু অনেকটা ফেনা উঠে যায়, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, বুঝতে পারবেন না যে আপনার কি পরিমাণ কি হচ্ছে, বোঝা যায় না কিন্তু। এজন্য প্রথমে যেটা করতে হবে অল্প তেল দিয়ে মশলা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি বাকি সরিষার তেল আপনি ব্যবহার করবেন। আমি সেটাই করেছি। আপনারা পুরো রেসিপিটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে আমি রসুন দিয়েছি এখানে, এরপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা ১টা ২টা দিয়েছি, বড় দেখে ফালি করে কেটে দিয়েছি। এরপরে এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা। তো আগে থেকে সরিষাটা আমি বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে নামিয়ে এখন আমি দিয়ে দিয়েছি। তো এখানে প্রায় আমি ৩ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়েছি। আর এই যে এখন আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে পরিমাণটা যদি আমি বলি তো ২ চা চামচ উঁচু করে এরকম পরিমাণ আমি দিয়েছি আদা রসুন পেস্ট। তো দিয়ে এখন এই যে মশলাগুলো কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে নিব। ঠিক আছে? যেহেতু আদা রসুন দিয়েছি, এটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়, কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পরে আরও অন্যান্য যে শুকনা বেসিক মশলাগুলো আছে সেগুলোও কিন্তু আমি দিব আচারের মধ্যে। সুপ্রিয় দর্শক, যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা নতুন দেখছেন ভাইয়া কিংবা আপু, তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। এবং নিত্য নতুন রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে অল বাটনে একটা প্রেস করে রাখলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারবেন। তো এখন আমি যেটা দিয়েছি হলুদের গুঁড়া, সেটা হচ্ছে হোমমেড হলুদের গুঁড়া, আমি নিজেই তৈরি করেছি। হলুদ ভালো করে শুকিয়ে এটাকে পরিষ্কার করে ভাঙিয়ে নিয়েছি, একদম ফ্রেশ একটা হলুদের গুঁড়া। তো সেখান থেকে আমি হলুদের গুঁড়া দিয়েছি। আর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া ১ চা চামচ, আর সেই সাথে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়াটা আমি আগেই টেলে হালকা করে তারপরে গুঁড়া করে রেখেছিলাম, সেখান দিয়ে ২ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপরে এখন আমি দিয়ে দিব মৌরি। তো মৌরিটাকেও আমি হালকা করে একটুখানি ভেজে গুঁড়া করে রেখেছিলাম। তো সেখান থেকেও এখন আমি মৌরিটা দিয়ে দিলাম উঁচু করে ১ চা চামচ।
তো এখন দিয়ে দিব গুড়। তো গুড়টাকে আমি ভালো করে আগেই গুঁড়া করে নিয়েছি। তো এই আচারে আমি গুড় ব্যবহার করেছি হচ্ছে খেজুরের গুড়টা। তো ২ কাপ পরিমাণ দিয়ে দিলাম। তো ২ কাপ পরিমাণ প্রায় হচ্ছে 1/2 কেজির মতো হবে। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, আচারটা কিন্তু বেশ টক। তো এটা যেহেতু মিষ্টির ব্যাপারটা আছে, টক ঝালও থাকবে, মিষ্টিও থাকবে। এজন্য আমি ২ কাপ দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে কিন্তু ২ কাপই লাগবে, তাহলে কিন্তু স্বাদ, এটার যে টেস্টটা কিন্তু সুন্দর আসবে আরকি। আর এখানে গুড়টা ব্যবহার করেছি আমি খেজুরির গুড়। আপনারা চাইলে এমনি যে আখের গুড়টা আছে সেটাও দিতে পারেন। তো আমার হাতের কাছে খেজুরের গুড়টা ছিল সেজন্য দিয়েছি। এছাড়াও আমি খেজুরি গুড়টাই আমি দেওয়ার জন্য আমার নিজের জন্য আরকি চেষ্টা করেছি যে এবার আমি খেজুরের গুড় দিয়ে বানিয়ে দেখব যে টক ঝাল মিষ্টি আচার আসলে টেস্টটা কেমন আসে। আসলেই অসাধারণ আসে। তো আপনারা চাইলে আমার মতো এরকম খেজুরের গুড় দিয়ে কিন্তু একবার টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখতে পারেন। অনেকটাই টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই গুড়টা ব্যবহার করলে। তো সেটাই আমি করেছি। আরও একটা কথা বলা বাকি আছে আপনাদের সাথে, সেটা আসলে শেয়ার করা হয়নি, এখন করব। এই আচারের মূল যে টিপসটা সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো সেই টিপসটা হচ্ছে এই যে আমি আমগুলো কাটলাম, ঠিক আছে? আমগুলো কেটে তো আমগুলিকে যেটা আমি করেছি, আমগুলোর মধ্যে আপনার লবণ, হ্যাঁ? পরিমাণ মতো লবণ এবং হচ্ছে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় হচ্ছে ৪ থেকে ৫ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি যেটা করেছি, ১ম এ আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ? তারপরে আমি কি করেছি, সেই লবণ পানিটা ফেলে দিয়েছিলাম। এরপরে আমি কিছুটা ভিনিগার দিয়ে আবারও ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি সেই ভিনিগারের পানি সহকারেই কিন্তু এখন আমটা ঢেলে দিয়েছি এই মসলা এবং গুড়ের মধ্যে। তো যারা ভিডিও দেখতে, দেখতে এ পর্যন্ত আসছেন তারা নিশ্চয়ই জানতে পারবেন আমার এই টিপসগুলো। কারণ আমি টিপসগুলো ভিডিওর যেকোনো কোনো এক সময় কিন্তু আমি কথা বলতে, বলতে বলে দিই। আর আমার টিপসগুলো যদি আপনারা জানেন, আশা করছি এবং কথা দিলাম আপনাদের যেকোনো রান্না এবং রেসিপিগুলো কিন্তু আমার মতো এতটা সুস্বাদু এবং টেস্ট হবে। তো এই আচারটা যদি আপনারা ফুল ভিডিও দেখে যদি এভাবে বানান, আপনাদের আচারও কিন্তু টেস্ট হবে এবং অনেক লোভনীয় এবং সেই সাথে সারা বছর ভালো থাকবে। কোনো রকম কোনো ফাঙ্গাস পড়বে না এবং রোদে দিতেও হবে না। তো যাই হোক, আমি এটা আমগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখেছিলাম। হুম? ঢেকে রেখেছিলাম প্রায় ১০ মিনিট। মাঝে একবার উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। এরপরে এখন আবার ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিতে গিয়ে দেখলাম যে বেশ কিছুটা পানিও উঠেছে। আর সাথে তো অন্যান্য উপকরণ আছেই। যাই হোক, নেড়েচেড়ে দিচ্ছি। তো দিয়ে আমি আবারও ঢেকে রাখবো আরেকটু যাতে কষে যায় এবং যে অল্প যতটুকুই পানি থাকে না কেন, পানিটা যাতে একেবারেই শুকিয়ে যায়। মোট কথা হচ্ছে আচারের মধ্যে কোনো রকম পানি রাখা যাবে না। আমি সবসময় চেষ্টা করি আচারের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে। পানি তো আমি লাগাইই না এবং পরবর্তীতেও কোনো রকম কোনো পানি আমি ব্যবহার করি না। আর এটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় একটা টেকনিক এবং টিপস। যদি আপনি যেই আচারই বানান না কেন, যদি কোনো প্রকার পানি ব্যবহার না করেন, ১ম এ আচারটাকে মানে আম, জলপাই যেটাই হোক না কেন, ১ম এ ভালো করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিবেন। এরপরে পানিটাকে আপনি ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন অথবা যে পরিষ্কার একটা কাপড় দিয়েও কিন্তু মুছে নিতে পারেন। এরপরে কোনো রকম পানি কিন্তু লাগানো যাবে না। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি আচারটা নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখলাম। এর ফাঁকে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে এখানে শুকনা মরিচ আমি হালকা টেলে নিয়ে এখানে গুঁড়া করে নিলাম, মানে ব্লেন্ড করে নিলাম হাফ গুঁড়া করে। আর সেই সাথে এখানে পাঁচফোড়নটাও আমি টেলে নিয়েছিলাম, সেটাকেও আমি হাফ গুঁড়া করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে আমি ফিরে আসলাম, যে চুলায় এর মধ্যে আমি অফ করে দিয়েছি। আর অফ করে দেওয়ার আগেই কিন্তু আমি এই যে ভিনিগারটা ১ কাপ, মেজারমেন্ট কাপের ১ কাপ ভিনিগার দিয়ে দিলাম। তো দিয়ে আমি আরও কিছুক্ষণ এখন আবার নেড়েচেড়ে নিব, যেহেতু ভিনিগার দিয়েছি। হ্যাঁ, এখানে আরও একটা টিপস আছে আপনাদের সুবিধার জন্য, সেটাও দিয়ে দিচ্ছি। ভিনিগার দেওয়ার পর আপনি কিন্তু বেশিক্ষণ আর চুলায় রাখবেন না। ঠিক আছে? ভিনিগার দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখা যায় না। তাহলে কিন্তু আচারের যে টেক্সচার আছে, সুন্দর একটা টেস্ট আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু মরিচের গুঁড়া পরিমাণ মতন যেটা দেওয়ার দিয়ে দিলাম। এরপরে এই যে আমি পাঁচফোড়নটা আমি ব্লেন্ড করে রাখলাম, হাফ গুঁড়া করলাম। তো সেটাও এখানে দিয়ে দিলাম। ২ চা চামচ দিয়ে দিলাম। তো দিয়ে এখন নেড়েচেড়ে নিয়েই কিন্তু আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিব। আর আমার আচার কিন্তু একদম রেডি হয়ে যাবে এর মধ্যে। এরপরে আমি নামিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানতে পেরেছেন আমার টিপসগুলো। তো টিপসগুলো হুবহু ফলো করবেন। আপনার আচারও কিন্তু অনেকটা সুস্বাদু হবে। কোনো ফাঙ্গাস পড়বে না, সারা বছর ভালো থাকবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো আমার আচার একদম রেডি। এখন আমি বয়ামে ভরে নেব। আর টেস্ট করে দেখলাম যে টেস্টটা কেমন হচ্ছে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট আসছে।
টেস্ট এবং দেখতেও বেশ ডেলিশিয়াস হয়েছে। নামিয়ে এখন আমি আবারও পাঁচফোড়ন থেকে ১ চা চামচ পাঁচফোড়ন এবং মৌরি ১ চা চামচ দিয়ে নিলাম। দিয়ে নেড়েচেড়ে নিব। আর এই যে এখন নেড়েচেড়ে নিচ্ছি, তো নেড়েচেড়ে দিয়েই কিন্তু আমি বয়ামে ভরে নেব আর আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে আরও একটা টিপস আপনাদের সাথে এখন দিব, সেটা হচ্ছে যে যখন আপনি আচারটা নামাবেন সাথে, সাথে কিন্তু বয়ামে ভরা যাবে না। মানে গরম অবস্থায় কোনোভাবেই আচারটা বয়ামে ভরা যাবে না। তাহলে যেটা হবে, আপনার আচার কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে, দ্রুত আচার নষ্ট হয়ে যাবে। তো দীর্ঘ সময় ভালো রাখতে হলে এই যে আমি যতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলোই কিন্তু আপনাকে মানতে হবে, ফলো করতে হবে। তো ইতিমধ্যে একটা বয়াম কিন্তু আমি ভরে নিয়েছি। আমার আচারটা কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আচারটা নামিয়ে নিয়ে ১ ঘন্টা আমি রেখেছি যাতে আচারটা ভালোভাবে একদম ঠান্ডা হয়ে, যখনই দেখলাম আচারটা ভালোভাবে নরমাল হয়ে আসছে, হ্যাঁ, একদম ঠান্ডা হয়ে আসছে, তখনই কিন্তু আমি বয়ামে ভরে নিয়েছি। একটা বয়াম ভরেছি, আরেকটা বয়াম আপনাদের সাথে শেয়ার করছি। তো বয়ামে ভরার আগে এখানে সরিষার তেল কিছুটা দিয়ে নিতে হবে। দিয়ে পুরো বয়ামটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, হ্যাঁ? যাতে পুরো বয়ামে আপনার তেলটা লেগে যায়। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি করতে হবে। তেল নিয়ে আমি আচারের থেকে যে তেল থাকে না, সেটা থেকে এবার দিয়ে নিলাম। তো দিয়ে বয়ামটা ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে আমি যেটা করব, বয়ামে একটু, একটু করে ভরে নিব এখানে আচারটা। তো এই যে এভাবে করে বয়ামে আমি ভরে নিব। তো বয়ামে ভরে নিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আরও একটা টিপস হচ্ছে, ঢাকনা লাগিয়ে দেওয়ার আগে আপনি বয়ামের উপরে একটুখানি তেল দিয়ে নিন, যাতে আচারটা খালি না দেখা যায়। আচারের উপরে যাতে তেল থাকে, তাহলে যেটা হবে আপনার আচারটা কিন্তু ফাঙ্গাস পড়বে না। এই টিপসগুলো, টেকনিকগুলো অবশ্যই আপনি ফলো করলেন। যদি করে থাকেন বা করেন তাহলে আচার অবশ্যই ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। তো সবগুলো টিপস তো অবশ্যই আপনাকে মানতে হবে, ফলো করতে হবে। অনেকে বলে না যে আমার আচার তো আসলে নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস পড়ে যায়। তো তাদের আচারই নষ্ট হয়ে যায় যারা এরকম টিপসগুলো ফলো করে না, টিপসগুলো মানতে চায় না, নিজের মতন করে আচার বানিয়ে রেখে দিল, তাহলে তো আর আচার ভালো থাকবে না, তাই না? তো প্রতিটা আচারের ক্ষেত্রে কিছু টিপস থাকে, সেই টিপসগুলো তো অবশ্যই আপনাকে মানতে হবে এবং সেগুলো যদি আপনি হুবহু পালন করেন তাহলেই আপনার আচার দীর্ঘ সময় ভালো থাকবে, দীর্ঘদিন ভালো থাকবে। যেমন যেমন আমার আচার মাশাআল্লাহ ১ বছর পর্যন্ত ভালো থাকে। এমনকি কখনো, কখনো ১ বছরের বেশিও ভালো থাকে। আলহামদুলিল্লাহ, ফাঙ্গাস পড়ে না। টেস্টটা কিন্তু একই রকম থাকে। সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।